কি একটা শব্দে হঠাৎ ঘুমটা ভেঙে যায় ঈশিতার। পাশে তার 10 বছরের ছেলে পিকলুকে না পেয়ে ভাবে বাথরুম গেছে মনে হয়। বেশ কিছুক্ষণ আবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে ঈশিতা। তারপর আবার ঘুমটা ভেঙে যায় ঘন্টাখানেক পরে। তখনও পিকলু বিছানায় নেই। এ কি, এখনো কি করছেটা কি ও? না না, জোরে ডাকলে ওর বাবার ঘুমটা ভেঙে যাবে। আমি বরং নিজেই গিয়ে দেখি কোথায় গেল বদমাইশটা। নিশ্চয়ই ফ্রিজ খুলে চকলেট খাচ্ছে। এই বলে ঈশিতা ধীরে ধীরে বিছানা ছেড়ে নামল। শহরতলির এই এলাকাটা দিনের বেলাতেই সামান্য শুনশান। রাতে তো কোনো কথাই নেই, তাও আবার দোলের রাত। সকাল থেকেই হই হই পর্ব শুরু হয়েছিল। তাই রাত্রে ক্লান্তিতে সবার ওপরেই আজ নিদ্রাদেবী একটু বেশি কৃপা করেছেন। পিকলুর মা হাউসওয়াইফ, বাবা সরকারি চাকুরে, ব্যাংকের অফিসার, বদলির চাকরি। এই সবে 6 মাস হয়েছে ওরা এই আনন্দপুরে এসেছে। পিকলুকেও এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছে। গাড়ি প্রতিদিন পিক অ্যান্ড ড্রপ করে। পাড়ার কুচি কাচাদের সাথে এই কদিনের মধ্যেই বেশ ভাব জমিয়ে নিয়েছে পিকলু। তবে ঈশিতা একটু ইন্ট্রোভার্ট। পিকলুর বাবাকে সরকার থেকে কোয়ার্টার দিয়েছিল, কিন্তু পিকলুর বাবা অর্থাৎ দেবাশিস তার পরিবারকে নিয়ে একটা ঘরের মধ্যে কোনো ক্রমে থাকবার পাত্র ছিলেন না। তাই এই দোতলা বাড়িটা 10,000 টাকা ভাড়ায় নিয়েছেন তিনি। যদিও নিজের কাজের অহংকারে পাড়া নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সাথে খুব একটা মেলামেশা তিনিও পছন্দ করেন না, তাও এক প্রকার বাধ্য হয়েই কথা বলতে হয়। শরৎ বোস রোডের এক বনেদি মুখার্জি বাড়ির সন্তান তিনি। কর্মসূত্রে তাকে এদিক সেদিক থাকতে হয় বটে, তা বলে সেখানে সবার সাথে মেলামেশা করে পরিচিতি বাড়াতেই হবে বলে তিনি মনে করেন না। এদিকে পিকলু রং খেলতে ভীষণ ভালোবাসে, তাই সকালবেলা দোল খেলাতেও পিকলুকে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছিল। বাড়ির সামনে খেলতে হবে, বেশি রং মাখবে না, 1 ঘন্টার বেশি রং খেলবে না। কিন্তু পিকলু ঠিক তার উল্টোটা করল। দুটো বন্ধুর সাথে চুক্তি করে পাড়ায় যারা যারা রঙে ভয় পায় ধরে ধরে তাদেরকেই রঙে চোবালো। তাই এবারের রঙের খেলায় পিকলুকে পাড়ার দাদারা দিদিরা মিলে পিকলুর প্রিয় 4টে চকলেট দিয়েছে। কিন্তু একজনকে পিকলু তখনও পারেনি রং মাখাতে। সেটা হলো পিকলুর সবচেয়ে প্রিয় বন্ধু আহমেদ। মুসলিম তো কি হয়েছে, রঙের তো কোনো জাত হয় না। কিন্তু সে যে কোথায় লুকোলো। এদিকে রঙও শেষ। বাবা যা কিনে দিয়েছিল, বন্ধুরা যা এনেছিল, সবই। তাই রাস্তার আশেপাশে দেখতে দেখতে বাড়ি ফিরছিল যে যদি কোথাও কোনো শিশিতে সামান্য একটু রঙও পাওয়া যায়, তবে আগামীকাল সে তার বন্ধুর বাড়িতে একদম পরিষ্কার জামা কাপড় পরে যাবে আর তারপর আহমেদকে ভূত বানাবে। সবাই যে যার বাড়ি চলে গিয়েছিল তখন। রাস্তাটাও ফাঁকা হয়ে গিয়েছিল প্রায়। বাড়ির প্রায় কাছাকাছি আসতে গিয়ে দেখে একটা রঙের শিশি ঢাকা বন্ধ অবস্থাতে রাস্তার একধারে পড়ে রয়েছে। দেখেই চোখটা চকচক করে ওঠে পিকলুর। হাতে সেটাকে তুলে নিয়ে মনে মনে বলে, যাক, এটাতে একটু রং আছে মনে হচ্ছে, কিন্তু কি রং ঠিক বোঝা যাচ্ছে না। এখন বাড়িতে যাই, এমনি দেরি হয়ে গেছে, এটাকে লুকিয়ে রেখে দেবো। রাতে যখন সবাই ঘুমোবে তখন দেখবো এটাতে কি রং আছে। রাতে যথারীতি সবাই ঘুমিয়ে পড়ার পর পিকলু বেশ কিছুক্ষণ ঘুমের ভান করে বিছানায় পড়ে রইল। তারপর মায়ের পাশ থেকে ধীরে ধীরে নেমে নিচে গেল। নিচে একটা স্টোর রুম আছে পিকলুদের। সেটা মাসে একবার করে পরিষ্কার করা হয়। সেই দিকে অতটা কেউ যায় না। ওই ঘরটার পাশে বাইরের লোকজনদের জন্য একটা বাথরুম আছে। তারই এক কোণে পিকলু রঙের সেই শিশিটাকে রেখেছিল। রাতে সেখান থেকে শিশিটা নিয়ে পিকলু বাথরুমের দরজা বন্ধ করে দিল। তারপর শুরু হলো তার এক্সপেরিমেন্ট। প্রথমেই হাতে ঢালতে গিয়ে একটা শব্দ করে শিশিটা পড়ে যায় মেঝেতে। পিকলু ভয়েতে চোখ বুজে ফেলে।
মনে মনে বলে, এই যা, ওদিকে মা না উঠে পড়ে, আমি লাইটটা তাড়াতাড়ি অফ করে দিই। এই বলে বাথরুম থেকে বেরিয়ে লাইটটা আস্তে করে নিভিয়ে দেয় পিকলু। তার কিছুক্ষণ পরও যখন কেউ নিচে এলো না, তখন আবার বাথরুমের আলোটা জ্বালিয়ে শিশিটা কুড়োতে যাবে। দেখে বাথরুমের মেঝে একদম পরিষ্কার। অথচ পিকলু আলো নেভানোর আগে স্পষ্ট দেখেছিল শিশিটা হাত থেকে পড়ে যেতেই শিশির ঢাকনা খুলে সব রং বাইরে ছড়িয়ে পড়ে গেছিল। কিন্তু এখন দেখছে শিশিটা মেঝেতে পড়ে রয়েছে ঠিকই, কিন্তু ঢাকনাও খোলেনি, আবার রঙও ছড়ায়নি। ব্যাপারটা পিকলুর ছোট্ট মগজে ঢুকল না। পিকলু তাড়াতাড়ি মেঝে থেকে শিশিটা তুলে নিয়ে হাতে কিছুটা রং ঢেলে সেটা কি রং বোঝার চেষ্টা করল। কিন্তু হাতে ঢালতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। রংটা পিকলুর হাত থেকে ধীরে ধীরে ছড়িয়ে যেতে শুরু করলো। রংটা বড় অদ্ভুত। প্রথমে হাতে ঢেলেছিল যখন রংটা ছিল লাল, কিন্তু যত ছড়াতে শুরু করলো তত রঙের পরিবর্তন হতে থাকে। হাতের কনুই অবধি পৌঁছতে পৌঁছতেই হলুদ, সবুজ, বেগুনি নানা রকম রং বের হতে থাকে। পিকলু খুব ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি দরজা খুলতে যায়, কিন্তু পারে না। শরীরের যতটুকু অংশ রং রয়েছে ততটুকু অংশ যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। পিকলু বুঝতে পারছে কিছু একটা খারাপ হতে চলেছে ওর সাথে। রঙের শিশিটা কি তবে ভুতুড়ে? পিকলু তাড়াতাড়ি ওর পায়ের আঙুল দিয়ে শিশিটাকে ধরে কোমরের মধ্যে ফেলে দিয়ে নিজের থুতনি দিয়ে ফ্ল্যাশ করে কোমরের ঢাকনা বন্ধ করে তার উপর বসে চিৎকার করে, মা মা, আমাকে বাঁচাও মা। কিন্তু খুব অদ্ভুতভাবে ওর গলার আওয়াজ ওপরের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা ওর বাবা মায়ের কানে কোনোভাবেই পৌঁছচ্ছে না। এদিকে 1 ঘন্টা পরেও ছেলে বিছানায় ফিরছে না দেখে ঈশিতা চারদিকে খুঁজতে থাকে পিকলুকে। ওপরের ঘরগুলোতে না পেয়ে নিচে নামে ঈশিতা। হঠাৎ একটা হালকা গোঙানির শব্দ ভেসে আসে তার কানে। শব্দের উৎস লক্ষ্য করে সেদিকে ছুটে যায় সে। তারপর দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে এক বিভৎস দৃশ্য। পিকলু, এ কি অবস্থা! চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। পিকলুও কোমরের ঢাকনার উপর বসে কাঁদছে। ওর সারা গায়ে রং, শুধু তাই নয়, রঙিন হয়ে যাওয়া শরীরের অংশগুলোর চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। তোর এই অবস্থা কি করে হলো বাবা? হ্যাঁ গো, শুনছো? শিগগিরই একবার এসো তো। আমাদের সব শেষ হয়ে গেল। বল বাবা বল। ইতিমধ্যেই দেবাশিস ছুটে এসেছে ঈশিতার চিৎকারে। এ কি অবস্থা? বাবা মা, আমাকে বাঁচাও, রং আমার এই অবস্থা করেছে, আমার রং মেরে ফেলবে মা। কিন্তু রং কোথায় পেলি বাবা? কথাটা শেষ হতে না হতেই একটা অদ্ভুত কণ্ঠস্বর যেন বলে উঠল পিকলুর গলা থেকে, আমায় পেতে হয় না। যখনই যে বা যারা জোর করে অন্য কাউকে রং মাখায়, আমি তখনই সেখানে পৌঁছে যাই। তোমরাও বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ না। তোমাদের শরীরেও আমি লেগে গেছি ইতিমধ্যেই। শেষ হয়ে যাবে সবাই শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। সেই কণ্ঠ যেন প্রতিধ্বনিত হতে থাকে সারা বাথরুমে। দেবাশিস তাড়াতাড়ি পাঁজা খোলা করে তার ছেলেকে বের করে আনে বাথরুম থেকে। তারপর দৌড়ে যায় বাইরের দরজার দিকে। দরজার কাছাকাছি পৌঁছতেই একটা ধরাম করে শব্দে বন্ধ হয়ে যায় দরজাটা। দেবাশিস বলে, ঈশিতা, কান্নাকাটি করলে কি আমরা আমাদের ছেলেকে সুস্থ করতে পারবো? মনকে শক্ত করো, শিগগিরই যাও, ওপর থেকে আমার ফোনটা নিয়ে এসো। এখনো আমার হাতে একটু হলেও সেন্স আছে। জ্ঞান হারালেও এখনো পিকলুর হৃদস্পন্দন চলছে। যাও তাড়াতাড়ি। ঈশিতা চোখ মুছে দৌড়য় ওপরের ঘরে, কিন্তু হাতে রং লেগে যাওয়ায় কোনো সেন্স পায় না সে। শেষে কুকুরের মতো মুখে করে ফোনটা নিয়ে নিচে নামে। দৌড়ে গিয়ে দেবাশিসকে দিতেই
দেবাশিস ছেলের অচৈতন্য দেহটা মেঝেতে রেখে ফোন করে তাদের কুলপুরোহিতকে। ফোনটা বার পাঁচেক ফুল রিং হয়ে কেটে যায়। তারপর দেবাশিসের হাতও অবশ হতে শুরু করে ধীরে ধীরে। দেবাশিস দৌড়ে গিয়ে জানলার কাঁচ ভাঙার চেষ্টা করে নিজের মাথা দিয়ে। অনেক চেষ্টার পর সেটা ভাঙে শেষ অবধি। তারপর পা দিয়ে একটা চেয়ার টেনে সেটার ওপর উঠে দাঁড়িয়ে চিৎকার করতে যাবে। ঠিক সেই সময় দেবাশিসের গলায় ঈশিতা চেপে ধরে আর সেই অদ্ভুত কণ্ঠে বলতে থাকে, এত তাড়াতাড়ি পালাবে ভেবেছ? এই রং থেকে পালানো যায় না, বাঁচা যায় না। শুধু মৃত্যুই এর একমাত্র ঠিকানা। ছেড়ে দাও আমাকে। পিকলুদের বাড়ির থেকে কিছুটা দূরেই এক ডোমের বাস ছিল। তখন রাত 3টে বাজে। মরা পুড়িয়ে ডোম ফিরছিল নিজের ঘরে। নাম বলাই বাগদি। দূর থেকে কাঁচ ভাঙার আওয়াজ শুনে তাড়াতাড়ি পা চালাতে থাকে সেই দিক লক্ষ্য করে। বাড়িতে না ঢুকে কিছু একটা খারাপ আন্দাজ করেই সে সোজা চলে যায় দেবাশিসদের বাড়ির দিকে। রঙে ভূত হয়ে পিকলুর মা পিকলুর বাবার গলা টিপে ধরে নিজের দিকে টানছে। বলাই বাগদি বহুদিন ধরেই নিম্নমানের তন্ত্র সাধনা করে। ঝাড়ফুঁক, টুকটাক, কালা জাদুতে ওর ভালোই নাম যশ আছে এই আনন্দপুরে। জানলার সামনে বলাই এসে দাঁড়াতেই ঈশিতা ছেড়ে দেয় দেবাশিসের গলা, আর দেবাশিস আচমকা ভাঙা জানলা দিয়ে বাইরে পড়ে যায়। ততক্ষণে দেবাশিসের 2 হাত আর বুকের কিছুটা অংশ রঙে ভরে গেছে। দেবাশিসকে বলাই ধরে তুলতে যাবে, ঠিক তখনই দেবাশিস বলে উঠল, আমাকে আমাকে ধরবেন না প্লিজ। এই রং আপনার হাতে লেগে গেলে আমাদেরই মতো অবস্থা হবে আপনার। এই বলে অতি সংক্ষেপে সম্পূর্ণ ঘটনাটা জানালো দেবাশিস বলাইকে। বলাই সব শুনে দেবাশিসকে আশ্বস্ত করে সেখানেই পদ্মাসনে বসে চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করতে লাগলো। কিছুক্ষণ পর পিকলুদের সেই বাথরুমের কোমোডের বন্ধ ঢাকনায় কোমোডের ভেতর থেকে ধাক্কা পড়ল। কেউ যেন কোমর থেকে ঢাকনা খুলে বেরিয়ে আসতে চাইছে। কিছুক্ষণ পরে সেই ঢাকনার ফাঁক দিয়ে বেরিয়ে এলো সেই রঙের শিশি, আর ছিটকে বাথরুমের বাইরে পড়ে গড়িয়ে গড়িয়ে পিকলুর পায়ের কাছে চলে গেল। সঙ্গে সঙ্গে পিকলুর চোখের পাতা খুলে গেল। চোখ দুটো কালো হয়ে গেছে, যেন মনি দুটো কালো রঙের মধ্যে কেউ চুবিয়ে দিয়েছে। পাশে অজ্ঞান হয়ে থাকা ঈশিতারও একই অবস্থা। ধীরে ধীরে তারা উঠে দাঁড়ালো। তারপর সম্মোহিতের মতো শিশিটা হাতে নিয়ে পিকলু ও তার মা এগিয়ে চলল বাইরের দরজার দিকে। দরজাটা আপনা হতেই খুলে গেল। ধীরে ধীরে ওরা দুজন এসে দাঁড়ালো দেবাশিস ও বলাইয়ের সামনে। বলাই চোখ না খুলেই বলল, কে তুই? কি চাস এই পরিবার থেকে? কিসের শত্রুতা তোর এদের সাথে? কি আছে এই রঙে? পিকলু আর ঈশিতা একভাবে তাকিয়ে থাকে বলাইয়ের দিকে, তাদের জ্বলন্ত দৃষ্টি দিয়ে। হঠাৎ বলাই অনুভব করে তার সর্বাঙ্গ কাঁপছে। বলাই বুঝতে পারে এক প্রচণ্ড শক্তিশালী আত্মার সাথে তার মোকাবিলা হতে চলেছে। বলাই মনে মনে তার গুরু গুণধর গুণিনকে ও মহামায়া আদ্যা শক্তিকে স্মরণ করে। সেই সময় তার স্মৃতিপটে ভেসে ওঠে কিছু ঘটনা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে। ছাড়ো, ছাড়ো বলছি। ও অসুস্থ, ও অসুস্থ, ও রঙে ভয় পায়। সরে যাও, সরে যাও। একটা ছেলেকে তার মা বাঁচিয়ে চলেছে নানান রঙিন মানুষদের থেকে। সেই দিনটাও ছিল দোলের দিন। সবাই রং মাখাতে চাইছে সেই ছেলেটাকে, আর ছেলেটা ভয় কুঁকড়ে যাচ্ছে। সরে যাও বলছি, সরে যাও। শোনাই, শোনাই। কিন্তু না, কয়েকজন শুনলেও 2-1জন শোনে না। সদ্য স্বামীহারা বেলেডাঙ্গা হাই স্কুলের কেমিস্ট্রি টিচার তনিমা সাহার কথা। একজন তাকে ও আরেকজন তার ছেলেকে পেছন থেকে রঙে ভূত করে দেয়। ভয়েতে ছেলেটার
শ্বাসকষ্ট হতে শুরু করে। তনিমা ওই অবস্থায় একজন রিকশাওয়ালাকে অনুরোধ করে হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারদের কাছ থেকে জানা যায় যে তার ছেলে সোনাই আর বেঁচে নেই। না, না, সোনাই, সোনাই। যেহেতু পথে মৃত্যু হয়েছে, তাই পুলিশকে না জানিয়ে তারা ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবে না বলেও জানিয়ে দেয়। সেই মুহূর্তে তার পক্ষে কোনো সওয়াল জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়েই তাকে তার মৃত সন্তানকে নিয়ে আবার সেই রিক্সা করেই বাড়ি ফিরতে হয়। রিক্সাওয়ালাও নিজের মুখ বন্ধ রাখতে 50 টাকার পথটা আসতে 500 টাকা চায়। যাওয়ার সময় রিক্সা স্ট্যান্ড অব্দি হেঁটে যেতে যে অঘটন ঘটেছিল, আসার সময় রিক্সাওয়ালাকে একদম বাড়ির মধ্যে রিক্সাটা নিয়ে যেতে বলায় আর তেমন কিছু হয়নি। গ্যারেজে বড় গাড়ি, কিন্তু ড্রাইভার ছুটি নেওয়াতে তনিমার জীবনের যেটুকু রং বাকি ছিল সেটুকুও শেষ হয়ে গেল সেদিন। বাড়ি ফিরতে ফিরতেই তনিমার চোয়াল শক্ত হতে শুরু করেছিল এক অদ্ভুত প্রতিশোধ স্পৃহাতে। প্রথমেই আক্ষেপ করল যে এমএসসি করার পর কেন সে সরকারি চাকরির লোভে সেই গণ্ডক গ্রামে গেল। তারপর রাগ হলো নিজের ওপর। কেমিস্ট্রিতে ডক্টরেট পাওয়ার পর সে বাইরে না গিয়ে কেন সেখানকার বিডিও অফিসারকে ভালোবেসে তার সাথে বিয়ে করে ওখানেই থেকে গেল। একজন গবেষকের মেয়ে হয়ে বাবার স্বপ্ন পূরণ না করে কেন সে বাপের বাড়ির সাথে সকল সম্পর্ক শেষ করে চিন্ময়ের সাথে ঘর বেঁধেছিল। নিউ আলিপুরের বিশাল 3তলা বাংলো বাড়ি ছেড়ে সেই গণ্ডক গ্রামে নিজেদের কষ্টের পয়সা দিয়ে বাড়ি গাড়ি করে আখেরে কি লাভ হলো তার? এখন সে কি করবে? যাদের জন্য নিজের সন্তান চলে গেল তাদেরকে কোনো শাস্তি দেবে না, পুলিশকে জানাবে, কিন্তু কি লাভ? তারা বলবে যে আপনার ছেলের মানসিক সমস্যা ছিল। এতে কার কি করার আছে? আজ ছোটবেলায় মারা গেছে, কাল যখন বড় হয়ে হাই স্কুল বা কলেজে যেত সেখানে র্যাগিং এর শিকার হয়ে এমনিই মারা যেত। কিন্তু না, মায়ের মন কিছুতেই মেনে নিতে পারল না সেই দুর্ঘটনাকে। তার বারবার মনে হতে থাকলো ইচ্ছাকৃত করা হয়েছে তার সাথে এরকম। হঠাৎ তার মনে পড়ল ছেলের ডেথ সার্টিফিকেট না পেলে যে ছেলেকে দাহ করা যাবে না। সাথে সাথে ফোন করলো তাদের হাউস ফিজিশিয়ানকে। হ্যালো, ডক্টর গাঙ্গুলি, আমি তনিমা। হ্যাঁ, বলো তনিমা। তারপর সবকিছু খুলে বলে কান্নায় ভেঙে পড়ে তনিমা। কিন্তু হায়, ডক্টর গাঙ্গুলিও তখন আউট অফ স্টেশন ছিলেন। তিনি তবুও বললেন যে নিজেকে শান্ত করো তনিমা। চিন্ময় ও তোমার শ্বশুর শাশুড়ির যে ভয়ঙ্কর দুর্ঘটনা তুমি তোমার প্রেগন্যান্সির সময় দেখেছিলে, তোমার গর্ভজাত শিশু তখন থেকেই এই মানসিক রোগের শিকার। অত বড় দুর্ঘটনায় তোমার বেঁচে যাওয়াটা জাস্ট মিরাকল। তুমি নিজেকে প্লিজ সামলাও। আমি আমার 2-1 বন্ধুকে বলে চেষ্টা করছি ইমিডিয়েট তোমার কাছে একজন ডাক্তারকে পাঠানোর। সেদিন আমার বেঁচে যাওয়াটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যের ছিল ডক্টর। আমি যদি সেদিন গ্যাসের নবটা নিচ থেকে বন্ধ করতাম, সব আমার দোষ, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে, সব আমার দোষ। তনিমা শোনো, হ্যালো হ্যালো তনিমা। আর কোনো কথার উত্তর না দিয়ে তখন ফোনটা কেটে দিয়ে শুধু নিজের মনেই বিড়বিড় করতে থাকে তনিমা। তারপর স্লথ পায়ে এগিয়ে যায় বিছানার কাছে, যেখানে তার সোনাই মৃত নিদ্রায় আচ্ছন্ন। তারপর তাকে পাজা কোলা করে ধীর পায়ে এগোতে থাকে তার বাড়ির সেই ঘরের দিকে, যেখানে সে মাঝে মাঝেই বিভিন্ন কেমিক্যাল নিয়ে গবেষণা করত, তার ল্যাবরেটরি। ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। তারপর মৃত ছেলের দিকে তাকিয়ে বলে,
এই দেখ, এবার থেকে আমরা দুজনে এখানেই থাকবো। আর কেউ আমাদের কোনো বিরক্ত করতে পারবে না, কেউ আর আমাদের আলাদা করতে পারবে না বাবা, আর কেউ আমাদের দোষ ধরবে না। তোকে আমি বাঁচিয়ে রাখবো, আমি বাঁচিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো তোকে বাঁচিয়ে রাখতে। হ্যাঁ, আমার জন্য তোর মানসিক অসুখ ছিল তো, আমার জন্য তো। এবার দেখ যে রঙে তোর ভয় ছিল, সেই রং সমাজের সবার ভয়ের কারণ হবে, সবার ভয়ের কারণ হবে। কি বললি? হ্যাঁ, কি করে? তোকে যারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তারা কেউ বাঁচবে না, আর কেউ না, সবাই মরবে। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বাড়ির মেন গেট সেদিন রিক্সাওয়ালা চলে যেতেই তালা মেরে দিয়েছিল তনিমা। সেই সময় আর তার মাথা কাজ করছিল না। তার আগের দিনে যে বাচ্চাটা সারা ঘরে খেলে বেড়াতো, হঠাৎই শুধুমাত্র রঙের কারণে সে এইভাবে চলে যাবে, সেটা ভাবতেই যেন ডুকরে উঠেছিল মায়ের মন। ওদিকে দিনরাত এক করে বিভিন্ন কেমিক্যালের মিশ্রণে এক অদ্ভুত রঙের সৃষ্টি করায় উদ্ধত তনিমা। ছেলের দেহ তখন এক সলিউশনে রাখা। কাজের মেয়ে, দুধওয়ালা, খবরের কাগজের লোক বিগত এক সপ্তাহ ধরে রোজ ফিরে যাচ্ছিল। রাতারাতি তনিমা তার ছেলেকে নিয়ে যে কোথায় উধাও হয়ে গেল, কেউ তার হদিশ পেল না। এর মধ্যে ঘটনার দিন রাতে ডক্টর গাঙ্গুলির কথায় দুজন ডক্টরও এসেছিল তনিমাদের বাড়ি, কিন্তু ফোন সুইচ অফ পেয়ে, বেল বাজিয়েও সাড়া না পেয়ে তারা অগত্যা ফিরে যায়। দিন চারেক পরে ডক্টর গাঙ্গুলিও বেলডাঙায় ফিরেই তনিমাদের বাড়ি আসে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি ফিরে যান। ওদিকে তখন এক প্রকার উন্মাদ হয়ে যাওয়া তনিমা এক অদ্ভুত রং আবিষ্কার করে ফেলেছে। শুধু তাতে কিছু অলৌকিকত্ব মেশানো বাকি, আর তার জন্যই তার বহু বছর আগে কেনা এক কালো জাদুর বই পড়তে থাকে তনিমা। তনিমা বুঝতে পারছিল যে তার শ্বাস বায়ু আর বেশিক্ষণ সে ধরে রাখতে পারবে না, তাই সে নিজেকে উৎসর্গ করে তার আত্মাকে সেই রঙের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টায় লেগে পড়ল। ওদিকে ছেলের স্কুল ও তনিমা যে স্কুলের টিচার ছিল, সেখানকার বেশ কয়েকজন ও ডাক্তার গাঙ্গুলির তৎপরতায় পুলিশ বাড়ির গেটের তালা ভেঙে দরজায় ধাক্কা দিল। দরজা কেউ না খোলাতে সেটা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন ঘরে তল্লাশি চালাতে থাকলো পুলিশ। শেষে ল্যাবরেটরি রুমের দরজা ভেঙে দেখে একটা বাথটাবের মতো রাখা আছে ঘরের এক কোণে, যার মধ্যে শুয়ে আছে তনিমার ছেলে। আর সামনে সেই বাথটাবের গায়ে হেলান দিয়ে চোখ বন্ধ অবস্থায় বসে আছে তনিমা। সবাই গিয়ে তনিমাকে ঠেলা দিতেই তনিমা মেঝেতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দুজনেরই দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, আর বাড়ি তালা বন্ধ করে দেওয়া হয়। সেই ফাঁকা অন্ধকার ঘরে পড়ে থাকে সেই রঙের শিশিটা, যেটা তনিমার অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার হাত থেকে গড়িয়ে টেবিলের তলায় চলে যায়। বলাই তার কল্পনা শক্তি দিয়ে আরো দেখে যে সেই শিশিটা গড়াতে গড়াতে ল্যাবের ঘরের সেই জায়গার দিকে এগোচ্ছে যেখানে নর্দমার গর্ত করা আছে। তারপর সেটা সেই গর্তের ভেতর ঢুকে যায়। তার ঠিক পরের বছর দোলেই সেটা সেই মানুষগুলোকে একইভাবে মারে, যেটা কয়েক বছর পর বর্তমানে পিকলু আর তার মায়ের অবস্থা। কিন্তু বলাই বুঝে উঠতে পারে না যে একে কিভাবে মুক্তি দেবে, কিভাবে বাঁচাবে নিরীহ মানুষগুলোকে তনিমা সৃষ্ট এই রঙের থেকে। তবু বলাই বোঝানোর চেষ্টা করার জন্য বলে, আমি জানি তনিমা, তোমার সাথে অন্যায় হয়েছে,
কিন্তু এভাবে মারলে সমাজে আর কেউ বেঁচে থাকবে না। রং খেলায় মজা করতে গিয়ে তোমার ছেলের যে পরিণাম হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। কিন্তু কিন্তু তা বলে তুমি এভাবে একের পর এক প্রাণ নিয়ে নেবে, এটা কি ঠিক? ঈশিতা আর পিকলুর ঠোঁট নড়ে ওঠে, আর তাদের সাথে যুক্ত হয় দেবাশিসও। ততক্ষণে দেবাশিসের সর্বাঙ্গ রঙিন হয়ে উঠেছে। চোখ দুটো কালচে লাল গর্তের মধ্যে সাদা বিন্দুর মতো জল করছে। তাদের সবার কণ্ঠ থেকে শুধুই তনিমার গলা শোনা যায়। আমায় বোঝাতে শোনা বলাই বাগদি, আমার ছেলের সাথে যেটা হয়েছে সেটাও ঠিক ছিল না। আমি কাউকে ছাড়ব না। যে বা যারাই জোর করে অন্যদের রং মাখাবে তারাই হবে আমার রঙের শিকার। যারা তাদের বাঁচাতে চেষ্টা করবে আমার তৈরি এই রং তাদেরও ছাড়বে না। শুধু শুধু একটা সূত্র পেলেই আমার রঙের শিশি পৌঁছে যাবে তাদের কাছে। এই বলে তিনটে দেহ শূন্যে উঠতে শুরু করলো, আর সাথে সাথে তনিমার অট্ট হাসিতে ফেটে গেল চারি। ইতিমধ্যেই সেই এলাকার অনেকেই আনাচ কানাচ থেকে ঘটনার ভয়াবহতাকে চাক্ষুষ করছিল। হঠাৎ বলাই অনুভব করলো তাকেও কেউ শূন্যে উঠিয়ে দিচ্ছে। মনে মনে তখন সে তার গুরুকে আহ্বান করে চলেছে তাকে রক্ষা করার জন্য। গুণধর গুণিন গত 15 বছর আগে 97 বছর বয়সে দেহ রেখেছেন। তিনি পূর্ব মেদিনীপুরের বাঁশ কাজলপাই গ্রামের এক খ্যাতনামা গুণিন ছিলেন। ছোটবেলায় বলাই বাগদি সেখানকারই বাসিন্দা ছিল। কর্মসূত্রেই এই আনন্দপুর গ্রামে তার আসা। হঠাৎ তনিমার আত্মা বলে উঠল, এখনো সময় আছে বলাই, চলে যাও এখান থেকে, চলে যাও, নইলে তোমারও হাল এদের মতোই হবে। চলে যাও। তবুও বলাই এক মনে মন্ত্র পাঠ করতে থাকে। বলাই জানতো যে তাকে ছোঁয়ার সাহস নেই কোনো দুষ্টু আত্মার। তার কাছে সেই শক্তিশালী কবচ আছে যা একদা তার গুরু তাকে দিয়েছিল। তনিমা যখন সেটা বুঝতে পারল তখন শূন্যে উঠে থাকা বলাইয়ের পদ্মাসনে বসা দেহকে নিচে ফেলে দিল, আর সাথে সাথে বলাই মেঝেতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে প্রবল হাওয়ার দাপট বলাইকে ধুলোর চাদরে মুড়ে দিল। বলাইয়ের চোখে মুখে ধুলো ঢুকে গেল। ওই হাওয়া থেকে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ সে দৌড় দিল দেবাশিসের বাড়ির ভেতর, আর সাথে সাথেই তার ধ্যান ভঙ্গ হল। বলাইও লক্ষ্য করল না যে তার সেই রক্ষা কবচ তার কোমর থেকে কখন ছিঁড়ে গেছে ঘটনার আকস্মিকতায়। বাড়ির দরজা দিয়ে ঢুকে পিকলুদের বেসিনের কাছে গিয়ে বলাই নিজের চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে। কিছুক্ষণ পর বেসিনের ওপরেই দেওয়ালে জ্বলা অল্প আলোয় সে সামনের আয়নায় তাকিয়ে খেয়াল করে তার চোখের নিচে কিছু একটা যেন লেগে আছে। ঠিক তারপরই একবার তার কানের কাছে সে সেই কণ্ঠ শুনতে পায়, আমার রং তোমার গায়েও লাগলো বলাই? বারবার বলেছিলাম তোমায় তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু শুনলে না তো। এবার তুমিও মরবে, মরবে। বলাই হঠাৎ তার কোমরে হাত দিয়ে অনুভব করলো যে তার কোমরে সেই রক্ষা কবচ নেই। সে আর পেছনে না ফিরে দৌড়লো সেই ভাঙা কাঁচটার দিকে, কিন্তু কিছুটা গিয়েই সে আর পারল না। ভাঙা কাঁচটার সামনে দাঁড়িয়ে রয়েছে দেবাশিস। ধীরে ধীরে বলাইকে ওরা তিনজনে তিন দিক থেকে ঘিরে ধরল। বলাই ছটফট করতে থাকলো বেরোনোর চেষ্টায়, কিন্তু পারল না। এবার বলাইয়ের
শরীরের বিভিন্ন অংশে ওরা আঁচড়াতে কামড়াতে শুরু করল। যন্ত্রণায় বলাই শেষবারের মতো চিৎকার করে উঠল, গুরুদেব, গুরুদেব, গুরুদেব। ধীরে ধীরে এক উজ্জ্বল আলোর রেখা দেখা গেল ঘরের এক কোণে। বলাই ততক্ষণে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তার সারা দেহ তখন ক্ষতবিক্ষত। ওই আলোর মধ্যে থেকে এক শান্ত গুরু গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, এবার শান্ত হও। যে প্রতিশোধের আগুন নিয়ে তুমি সৃষ্টিকর্তার ওপর কলম চালানোর চেষ্টা করেছিলে, সেটা এবার শেষ করব আমি। আমি গুণধর গুণীর নামে একসময় মানুষকে সাহায্য করেছিলাম, কিন্তু সে দেহ আমি ত্যাগ করেছি বহুদিন। কিন্তু আজ যখন দেখলাম তুমি ছলনার আশ্রয় নিয়ে আমার এক প্রিয় শিষ্য বলাইকে ক্ষতি করতে চেষ্টা করছো, তখন আর না এসে পারলাম না। তুমি যেই হও, তোমার পরিচয় আমার কাছে এক আত্মার রূপে, দেহ রূপে নয়, যার মৃত্যু যখন যেভাবে লেখা থাকে তখন সেইভাবেই হয়। শুধুমাত্র স্থূল দেহের প্রতিটা জীব বা জড় বস্তু সেই মৃত্যুর মাধ্যম হয়, আর আত্মার কোনো মৃত্যু হয় না। সে শুধু দেহ পরিবর্তন করে, কখনো অণুজীবের দেহে, আবার কখনো বিভিন্ন পশু পাখি বা মানুষের দেহে অবস্থান করে জীবন অতিবাহিত করে। আর তোমাদের মতো কিছু আত্মা নিজেদের মায়া, আশা, আকাঙ্ক্ষা, বাসনা, প্রত্যাশা কাটাতে না পেরে এই ইহলোকবাসীদের বিভিন্নভাবে ক্ষতি সাধন করার চেষ্টা করে, জড় বা জীব বস্তুকে মাধ্যম করে। তখন আমাদের মতো দেহ বা আত্মাদের ডাক পড়ে তোমাদের মুক্তি দেওয়ার জন্য। তোমার উদ্দেশ্য সৎ ছিল, যে সমাজে সেই সব মানুষদের বিরুদ্ধে লড়া যারা অন্যদের জোর করে রং মাখিয়ে বিরক্ত করে, কিন্তু তার জন্য একের পর এক পাণ্ডের শেষ করে দেওয়া। এটা কোথাকার ন্যায়? হ্যাঁ, সেও কারোর না কারোর সন্তান। এবার তোমার ও তোমার সৃষ্ট রঙের মুক্তির ক্ষণ উপস্থিত। এবার হয় তুমি আত্মসমর্পণ করো, আর নয়তো আমার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হও। এই বলে সেই আলোর কুণ্ডলী আগুনের রূপ নিয়ে ধেয়ে গেল পিকলু, ঈশিতার, দেবাশিসের দিকে। সেই স্বর্গীয় অগ্নির তাতে আর্তনাদ করে উঠল তনিমার আত্মা। না 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 না। শুরু হলো এক অদ্ভুত লড়াই, আত্মার সাথে আত্মার, সূক্ষ্ম দেহের সাথে সূক্ষ্ম দেহের, পবিত্রের সাথে অপবিত্রের, অন্যায়ের সাথে ন্যায়ের। প্রথমে ঈশিতার হাত থেকে সেই শিশিটা মেঝেতে পড়ে গেল, আর সাথে সাথেই ওরা তিনজন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। আর ওদের ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ধোঁয়ার কুণ্ডলী। তারপর সেই ধোঁয়ার কুণ্ডলী মেঝেতে পড়ে থাকা রঙের শিশিটাকে নিজের মধ্যে পাক খাওয়াতে খাওয়াতে দরজা দিয়ে বেরিয়ে গেল। আর তার পেছন পেছন ধাওয়া করল গুণধর গুণিনের সূক্ষ্মদেহী পবিত্র আত্মা। অন্ধকারে আকাশ বাতাস ভেদ করে তারা ছুটে চলল সেই বেলেডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। গত 6 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা এতটাই সেখানকার মানুষদের মনে দাগ কেটে রয়েছে যে তারা এখনো যেন রং খেলতে ভয় পায়। কারণ সেই ভয়ঙ্কর রঙের জন্যই এক রাতেই শেষ হয়ে গেছিল 3-3টে পরিবার। ধোঁয়ার কুণ্ডলী এবার পাক খেতে খেতে সেই শিশিটা সাথে করে নিয়ে তালা মারা তনিমা সাহার বাড়ির এক জানলা ভেঙে প্রবেশ করলো সেই ল্যাবরেটরি রুমে। তার সাথে সাথে সেই আগুনের কুণ্ডলীও। তারপর সারা ঘরে পাক খেতে লাগলো কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে আগুনের ফুলকি পড়তে থাকলো বিভিন্ন দিকে, আর সাথে সাথেই জ্বলতে শুরু করলো তনিমার বিভিন্ন কাজের জিনিসপত্র। তনিমা আর্তনাদ করে উঠল,
আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আর কখনো কারোর ক্ষতি করব না, কথা দিলাম আমি। আমার জিনিসপত্র জ্বালিও না, আমার কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো আমার তৈরি রং আমি নিজে হাতে নষ্ট করছি। এই দেখো নষ্ট করছি। এই বলে এক বিস্ফোরণের মাধ্যমে শিশিটা ভেঙে চৌচির হয়ে গেল। সাথে সাথেই অদৃশ্য হয়ে গেল সেই কালো ধোঁয়ার কুণ্ডলী, অর্থাৎ তনিমার আত্মা। আর ওদিকে জ্ঞান ফিরে এলো বলাই, ঈশিতা, দেবাশিস আর ছোট্ট পিকলুর। ততক্ষণে পূব আকাশ লালচে করে সূর্যদেবও দেখা দিয়েছেন। যে ভয়ঙ্কর রঙে তাদের আগের দিনের রাত অতিবাহিত হয়েছে, এখন সেই রঙের চিহ্ন মাত্র নেই তাদের শরীরের কোথাও। শুধু বলাইয়ের ক্ষতস্থানগুলো ঠিক হতে হয়তো বেশ কিছুটা সময় লাগবে। বলাই শুধু তার গুরুদেবকে স্মরণ করে আকাশের দিকে তাকিয়ে একবার প্রণাম করল। কিরে, কি ব্যাপার তোর? সে কখন থেকে ডেকে চলেছি, সাড়া দিচ্ছিস না কেন? জাস্ট হয়ে গেছে মা, এই গল্পটা আর মার্কিং করব, ব্যাস তাহলেই কমপ্লিট। অনেক হয়েছে। সেই কোন সকাল থেকে গল্প নিয়ে বসেছিস, সারাদিন বসে থাকলেই চলবে? কাল দোল, ঘরে পুজো, কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই রে? আমি এই বয়সে একা একা আর কত কি করব বলতো? এখনো কত কিছু আনা বাকি, পুজোর কত জিনিসপত্র আনা বাকি, আর তো পারি না বাপু। আমি সন্ধে দিতে যাচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এতক্ষণ এই গল্পের লেখিকা নিজের ঘরে বসে গল্পটা লিখছিলেন। মায়ের বকা খেয়ে এবার একটু ফ্রেশ হয়ে সবে বাথরুম থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে কলিং বেলের আওয়াজ। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই দেখে একটা পার্সেল নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে। ঝিনুক অবাক হয়ে গেল, মনে মনে ভাবল, আমি তো কিছু অনলাইনে বুক করিনি, তবে এটা কিসের পার্সেল? আপনি একটু দাঁড়ান। ছেলেটিকে দাঁড়াতে বলে পার্সেলটা ঘরে নিয়ে এসে খুলে দেখে এক শিশি রং। ঝিনুকের বুকটা ধরাস করে উঠল। ঠিক এমন সময় ঠাকুর ঘর থেকে ঝিনুকের মা চিৎকার করে উঠল, ও মা গো! ঝিনুকের হাত কেঁপে গিয়ে শিশিটা মেঝেতে পড়ে গেল। ঝিনুক ছুটল ঠাকুর ঘরের দিকে, গিয়ে দেখে তার মায়ের শাড়ির আঁচলের শেষ একটা কোনায় প্রদীপের শিখা থেকে আগুন ধরে গেছে, আর তার মা সেটা নেভানোর চেষ্টা করে চলেছেন। ঝিনুক তাড়াতাড়ি গিয়ে সেটা জল দিয়ে নেভালে। তারপর দেখে প্রদীপের বুক জ্বলছে। তিনি সেটাতেও জল ঢেলে দিলেন। কিছুটা ধাতস্থ হয়ে তারা দুজনেই বাইরে ঘরে এসে দেখে সেই শিশি, যা ঝিনুকের হাত থেকে কিছুক্ষণ আগে পড়ে গেছিল, তার ঢাকা খুলে বেশ কিছুটা রং মেঝেতে পড়ে রয়েছে। কি রংটা এইভাবে ছড়িয়ে পড়েছে? সেই ছেলেটা কোথায় গেল? টাকা না নিয়ে চলে গেল? হ্যাঁ,